আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিতে দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করা শুরু করব। তো বলে রাখি যে দশম শ্রেণীর যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি চ্যাপ্টার মাধ্যমিকের আগে পর্যন্ত আমরা বেশ কয়েকটি চ্যাপ্টার আলোচনা করব। তার মধ্যে একটি চ্যাপ্টার রাসায়নিক গণনা, এছাড়াও জৈব রসায়ন চ্যাপ্টারটি এই চ্যানেলে চোখ রাখতে থাকবে। জৈব রসায়ন চ্যাপ্টারটি পুরোটা পড়ানো হবে এই চ্যানেলে। তো এছাড়াও যদি সম্ভব হয় আরও কিছু চ্যাপ্টার যদি পড়ানো সম্ভব হয়, সেগুলি পড়ানো হবে এই চ্যানেলের মাধ্যমে। তো যারা দশম শ্রেণীতে পড়ো তারা মাধ্যমিকের জন্য যদি তোমাদের মনে হয় যে এই পড়ানো তোমাদের যদি পছন্দ হয়, তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যখন যখন দশম শ্রেণীর ভিডিও আপলোড করা হবে তখন তোমরা তাহলে দেখে নিতে পারবে। এই চ্যানেলে সাধারণত 11, 12 ও জয়েন্ট বা নিট লেভেলের ভিডিও আপলোড করা থাকে। তো যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে দশম শ্রেণীর যে গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যায় আলোচনা করা হবে, তোমরা তাহলে সেই দশম শ্রেণীর ভিডিওগুলিকে দেখতে পারবে এবং সেই চ্যাপ্টারগুলি সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। তো প্রথমে আমরা চলে আসি যে রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটি আমরা চয়েস করার কারণ কি? কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে এই বছর পুরো সিলেবাসটি কভার না করতে পারলেও রাসায়নিক গণনা চ্যাপ্টারটি সিলেক্ট করার একটি মূলত কারণ হচ্ছে, রাসায়নিক গণনা চ্যাপ্টারে তোমাদের মাধ্যমিকে অঙ্ক থাকে। তো এই অঙ্কগুলি করতে গিয়ে ছাত্রছাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয়। তো ওই জন্য আমরা প্রথমে রাসায়নিক গণনা চ্যাপ্টারটি বেছে নিয়েছি, যাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অসুবিধা না হয়। তো যখনই আমরা রাসায়নিক গণনা চ্যাপ্টারটি স্টার্ট করব, তো এর আগে আমাদের নিশ্চয়ই কি আছে, গ্যাসের ধর্ম অধ্যায়টি আছে। গ্যাসের ধর্ম অধ্যায়টি আছে। তো গ্যাসের ধর্ম অধ্যায়টি পড়ার পর আমরা চলে আসছি কোথায়? রাসায়নিক গণনায়। আচ্ছা, রাসায়নিক গণনা সম্পর্কে পরিষ্কার একটা আইডিয়া পেতে গেলে আমরা প্রথমে ফিরে যেতে হবে এইখানে ক্লাস 9-এ মোলের ধারণা। এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, মোলের ধারণা। এই টপিকটিকে আমরা যদি জাম্প করে যাই তাহলে চ্যাপ্টারটি অসম্পূর্ণ রয়ে যাবে এবং আমাদের বুঝতে অনেক অংশে অসুবিধা হবে। তো প্রথমে আমরা আজকে মোলের ধারণাটা নিয়ে ক্লিয়ার করব। মোলের ধারণাটি কিন্তু আমাদের ক্লাস 9-এ কিন্তু ম্যাক্সিমামটাই ছিল ক্লাস 9-এ। কিন্তু মোলের ধারণাটা যদি আমরা ভালো করে ক্লিয়ার না করি তাহলে কিন্তু রাসায়নিক গণনার অঙ্কে আমাদের খুবই অসুবিধা হবে। তো মোলের ধারণাটা আমাদের আজকে পরিষ্কার করতে হবে। তার আগে কি ছিল? তার আগে ক্লাস 8-এ আমাদের কি ছিল, এই ব্যাপারগুলো আমরা পড়ে এসেছি। অণু, পরমাণু, ডাল্টনের পরমাণুবাদ, এইগুলো পড়ে এসেছি। তো আমরা যাতে পরিষ্কার কনসেপ্ট থাকে, কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে, রাসায়নিক গণনার অঙ্কে যেন কোনো সমস্যা না হয়, তার জন্য কিন্তু আমরা পুরনো কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে করতে যাব। আজকে পুরনো কনসেপ্ট সব ক্লিয়ার করার চেষ্টা করছি। তো ক্লাস 8-এ যেটি ছিল অণু ও পরমাণু। আচ্ছা, অণু ও পরমাণুর এই কনসেপ্টটায় আমরা কিছু এক্সাম্পল নিয়ে আসি। যেমন ধরো জল, পরিষ্কার আইডিয়া থাকাটা খুব জরুরি। উঁচু ক্লাসেও যখন তোমরা সায়েন্স নিয়ে পড়বে, কেমিস্ট্রিতে এই ধারণাগুলো থাকাটা খুব জরুরি। যেমন জল, জলের সংকেত কি? H2O। তাহলে H2O থেকে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে H2O থেকে আমরা কি বুঝবো, আমরা কি বলবো? H2O থেকে আমরা জল বুঝবো, কিন্তু উত্তরটি অসম্পূর্ণ। H2O কি হলো? H2O কি বোঝাচ্ছে আমাদের? H2O বোঝাচ্ছে, আমরা নিচু ক্লাসে শিখেছি জলের সংকেত H2O, কিন্তু H2O বোঝাচ্ছে কি? এক অণু জলকে বোঝাচ্ছে। H2O দিয়ে আমরা বোঝাচ্ছি জলের একটা অণু। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি না, তবে H2O লেখা মানে কি? তাই তো। তো কোনো বিক্রিয়ায় আমরা বিক্রিয়াতে দেখব এরম লেখা আছে
বিক্রিয়াতে কি লেখা আছে, কোনো বিক্রিয়া হয়তো লেখা আছে 3H2O, তাহলে এটা থেকে আমরা কি বুঝবো, এটা থেকে আমরা বুঝবো 3 অণু জল। তাহলে অণুর কনসেপ্টটা বোঝা যাচ্ছে। কোনো একটা বিক্রিয়া ধরো লেখা আছে 5CO2, কি বুঝবো আমরা, 5 অণু কার্বন ডাইঅক্সাইড, 5 অণু CO2 বা 5 অণু কার্বন ডাইঅক্সাইড। তাহলে বিক্রিয়া এরকম লেখা থাকে, আমরা দেখেছি CO2 প্লাস কিছু একটা আছে 3CO2 4H2O, এই ধরনের যদি কিছু লেখা থাকে, তার মানে আমি কি বুঝবো, আমরা বুঝবো 3 অণু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে 4 অণু জলের বিক্রিয়া ঘটছে। বোঝাতে পারলাম? ঠিক আছে, তো এটা গেল অণু, অণুর কনসেপ্ট, মানে সামনে যেটা লেখা থাকছে সেটা হচ্ছে তত অণু। ঠিক আছে, সামনে লেখাটা থাকছে যেটা, সেটা হচ্ছে তত অণু। আচ্ছা, এবার জল, আমরা নিচু ক্লাসে পড়েছিলাম জলের সংকেত H2O, এটা থেকে আমরা কী কী জানতে পারি, বা H2O লেখা আছে, একটা আননোন পার্সন তাকে জিজ্ঞেস করা হলো H2O কী, তারা হয়তো বলবে H2O হচ্ছে জল, কিন্তু আমরা যারা কেমিস্ট্রি ফিজিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি তারা কি বলবো, H2Oর অর্থ হচ্ছে এক অণু জলকে বোঝাচ্ছে। আচ্ছা, এক অণু জল থেকে আমরা আর কী কী ধারণা পাচ্ছি, সামনেরটা তার মানে কী হলো, সামনেরটা হচ্ছে অণু, তাহলে H2O বোঝাচ্ছে এক অণু জল। এবার এক অণু জলটা কী কী নিয়ে তৈরি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা পাঁচিল আছে, একটা লম্বা পাঁচিল আছে, তো পাঁচিলটাকে যদি আমরা ভাবি অণু, তাহলে সেই পাঁচিলটা কী নিয়ে তৈরি হয়েছে, সেই পাঁচিলটা তৈরি হয়েছে ইঁট নিয়ে, তাহলে ওই ইঁটগুলো হচ্ছে এক একটা পরমাণু। তাহলে এই যে জল, এটা হচ্ছে H2Oটা হচ্ছে জলের একটা অণু, তাহলে জলের একটা অণুর মধ্যে দুটি H পরমাণু আছে, দুটি H পরমাণু আছে ও একটি O পরমাণু আছে। এগুলো ক্লিয়ার থাকা কিন্তু খুব জরুরি। তাহলে H2O তাহলে মানে কি, এক অণু জল যার মধ্যে দুটি H পরমাণু আছে আর একটি অক্সিজেন পরমাণু আছে। ধরো সাপোজ লেখা হচ্ছে 5H2O, তাহলে কী কী জানতে পারছি এখান থেকে, 5H2 হচ্ছে 5 অণু জল, যার মধ্যে দেখো এক অণুর মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে 5 অণুর মধ্যে 5 দুগুণে 10, 5 অণুর মধ্যে 10টি H পরমাণু আছে, 10টি H পরমাণু আছে, এবং অক্সিজেন পরমাণু কিছু লেখা নেই মানে একটা আছে, তাহলে 5 একে 5, 5টি O পরমাণু আছে। আশা করি পরিষ্কার হয়েছে। অণু পরমাণু আশা করি তোমাদের ক্লিয়ার। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, 4CO2, ধরো কোথাও লেখা আছে 4CO2, এগুলি কিন্তু পরবর্তীকালে আমাদের সমতা বিধান ওই সব জায়গায় কিন্তু লাগবে, কনসেপ্টটা পরিষ্কার থাকা জরুরি। 4CO2 মানে কি, 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 4 অণু কার্বন ডাইঅক্সাইড, যার মধ্যে কি কি আছে, যার মধ্যে আছে 4টি কার্বন পরমাণু ও 8টি অক্সিজেন পরমাণু, 4 দুগুণে 8 আর 4 একে 4, তাহলে অণু পরমাণু ক্লিয়ার, ক্লাস 8 এটা আমরা পড়ে এসেছিলাম। আচ্ছা, অণু পরমাণু ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা চলে যাব মোলের ধারণা, মোলের ধারণা। নাইনে পড়েছি মোল কনসেপ্ট, এটাও ক্লিয়ার না হলে রাসায়নিক গণনা কিন্তু আটকে যাবে। আগে এই ডেটটা ক্লিয়ার হলো, এবার চলে যাচ্ছি মোলের ধারণা। তো মোলের ধারণা যখন পড়তে যাব তার আগে আমাদের কিন্তু লাগবে, ক্লাস 10-এ তোমরা গ্যাসেও পড়েছো, মোলার আয়তন পড়েছো, আমরা আসছি মোলার ভর। মোলার ভর মানে কি, মোলার ভর মানে হচ্ছে এক মোলের ভর। মোলার ভর মানে তার মানে কি হচ্ছে, এক মোলের ভর, বোঝা যাচ্ছে, এক মোলের ভর, বা এটাকে আমরা বলতে পারি আণবিক ভর,
ঠিক আছে, তো এটা একটা এক্সাম্পল তুললে আমাদের বুঝতে সুবিধা হবে যে মোলার ভর জিনিসটা কী। সংজ্ঞা অবশ্যই তোমরা পড়বে বই থেকে যে 1 মোলের ভর। আচ্ছা, এক্সাম্পল আমি লিখছি 1 মোল জল। ঠিক আছে, 1 মোল জল, তো এটা কি, তাই তো 1 মোল জল মানে 1 মোল H2O, একই জিনিস, জলটাকে আমি H2O করে লিখলাম। এবার আমি 1 মোলের ভর বার করতে চাইছি, তার মানে আমি 1 মোলের ভর বার করতে চাইছি। এই যে H2O লিখলাম, একটু আগে বলছিলাম শুধু H2O লিখেছি, এটার অর্থ কি? শুধু H2O লেখার অর্থ হচ্ছে এর সামনে কিছু নেই, তাহলে এটা হচ্ছে কি H2O থেকে আমরা কি বুঝছি? 1 অণু জল। ঠিক আছে, তার মানে 1 অণু জল বা 1 মোল জল দুটো হচ্ছে একই জিনিস। তো এদের আমরা যখন ভর বার করছি সেটাকে আমরা বলছি মোলার ভর। কীভাবে বার করছি আমরা, এটা একটু মনে রাখতে হবে, আগেও তোমরা নিশ্চয়ই পড়েছো। এরপরে যখন যেটা কাজে লাগবে তখন সেটা বলে দেবো। এইগুলি কিন্তু তোমাদের একটি খাতায় নোট ডাউন করে, কার ভর কত সেটা একটু নোট ডাউন করে রাখলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে 1 মোল জল বা 1 মোল H2O এর ভর কত হচ্ছে? কটা হাইড্রোজেন পরমাণু আছে? দুটো, তাহলে 2 গুণিতক 1, হাইড্রোজেনের ভর কত? 1, তাহলে 2 গুণিতক 1 প্লাস অক্সিজেন কটা আছে? একটা, 16। বোঝা গেল? তার মানে 1 মোলের ভর কত হলো? 18 গ্রাম। 1 মোল জলের ভর কত? 18 গ্রাম। এই যে 1 মোলের ভর, এটাকে আমরা বলছি মোলার ভর, বা এই 1 মোলের ভর, দেখো 1 মোলের ভরও যা, 1 অণুর ভরও তাই, এখানে জল তাই। তাহলে আমি যদি বলি 1 মোল জলের ভর, ঠিক আছে, 1 মোল জলের ভর, 1 মোল জল মানে কি? 1 অণু জল। তাহলে 1 মোল জলের ভর, সেটা মানে কি? জলের, সেটাকে লিখতে পারি কি ভর? আণবিক ভর। জলের আণবিক ভর মানে অণুর ভর। জলের অণু মানে কি? H2O। তাহলে জলের অণুর ভর, জলের অণু কি? H2O। তাহলে জলের অণুর ভর ইকুয়াল টু, আমি আবার এখানে কি লিখেছি? 1 মোল জলের ভর। 1 মোল জলের ভর মানে কি? জলের মোলার ভর। সব এক, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, সবগুলো এক। 1 মোল জলের ভর যা, জলের আণবিক ভরও তাই, জলের মোলার ভরও তাই। তাহলে কত হচ্ছে সেটা? সেটা হচ্ছে গ্রামে প্রকাশ করলে তার মান হচ্ছে কত? 18 গ্রাম। তার মানে 1 মোল জল, তো এগুলো যেগুলো বোঝালাম যে মোলার ভরটা তার মানে কি, বা আণবিক ভরটা কি, মানে আণবিক ভর মানে হচ্ছে একটা অণুর ভর। আণবিক ভর মানে হচ্ছে 1 অণুর ভর। তার মানে মোলার ভর, আণবিক ভর, বোঝা যাচ্ছে যে মোলার ভর, আণবিক ভর, এই জিনিসগুলো কি। চলে আসি, এটা আমাদের খুব কাজে লাগবে কিন্তু এক্ষুনি। জলের আণবিক ভর বা মোলার ভর সব এক, কিন্তু জলের আণবিক ভর কত? আরেকবার বার করে দেখাচ্ছি, একটু আগে দেখলাম, আবার দেখাচ্ছি। জলের আণবিক ভর, আণবিক কথাটার মধ্যে বুঝতে পারছো অণু লুকিয়ে আছে। তাহলে জলের আণবিক ভর মানে জলের একটা অণুর ভর। তাহলে জলের একটা অণু মানে কত? H2O। তাহলে জলের একটা অণুর ভর হচ্ছে 18। বোঝা গেছে? তাহলে জলের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে বলি আমরা গ্রাম আণবিক ভর। তাহলে জলের আণবিক ভর কত? 18 গ্রাম। জলের গ্রাম আণবিক ভর 18 গ্রাম। বোঝা গেছে? আচ্ছা, অন্য একটা এক্সাম্পলে যাই। এবার জিনিস লিখছি, দেখো কি লিখছি, দেখো ভালো করে। তাহলে 1 মোল CO2, ওকে, তো 1 মোল CO2, আচ্ছা 1 মোল CO2 এর ভরটা যদি আমরা বার করি, একটা মোল CO2 এর 1 মোল আছে, তাহলে C মানে কত? C হচ্ছে 12 প্লাস অক্সিজেন কটা আছে? দুটো,
তাহলে 2 গুণিতক 16, তাহলে কত হলো 44 ইকুয়াল টু CO2 এর আণবিক ভর, এটাই তো একটা অণুর ভর। তার মানে মোলার ভর, 1 মোলের ভর, আণবিক ভর এগুলো সবই একই জিনিস। আণবিক ভরকে যখন গ্রামে প্রকাশ করছি তখন তাকে আমরা বলে দিচ্ছি গ্রাম আণবিক ভর। বোঝা গেছে? তার মানে এবার আমরা চলে যাব সরাসরি মোলের ধারণা। মোলের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, মোলের ধারণা। আচ্ছা, মোল ক্লাস 11-এও কিন্তু শুরুর চ্যাপ্টারেই লাগবে। মোলকে আমরা ডিনোট করি ছোট হাতের এন দিয়ে। তাহলে মোল ইকুয়াল টু যার মোল বার করব, যদি জলের মোল বার করি বা অন্য কারোর মোল বার করি, যার মোল বার করব সেই পদার্থের, মানে কোনো পদার্থের গ্রামে প্রকাশিত ভর ডিভাইডেড বাই সেই পদার্থের মোলার ভর, পদার্থের মোলার ভর বা সেই পদার্থের আণবিক ভর বা মোলার ভর। বোঝা গেছে? তাহলে কোনো পদার্থের গ্রামে প্রকাশিত ভর, গ্রামে প্রকাশিত ভর, ভর হচ্ছে ওয়েট, আমরা এটাকে ডব্লু দিয়ে ডিনোট করলাম। কোনো পদার্থের গ্রামে প্রকাশিত ভর, তাহলে ডব্লু গ্রাম। সেই পদার্থের আণবিক ভর, আণবিক ভরের ইংরাজি হচ্ছে মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট। এই ফর্মুলাটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের মোল কনসেপ্ট মনে রাখা কোনো ব্যাপার নয়, এইটা আমায় পুরো মনে রাখতে হবে। আর আণবিক ভরটা কী করে বার করতে হয় একটু আগেই আমি শিখিয়ে দিলাম। যেমন CO2 একটুকে বার করলাম, 12 + 2 গুণিতক 16, ঠিক আছে? তো SO2 দিয়েছে, SO2 এর আণবিক ভর কী করে বার করব? এগুলো তোমাদের পরীক্ষায় সাপ্লাই সাধারণত করে দেয়। তাহলে S ফর কত, S কত 32 প্লাস 2 গুণিতক 16 সমান কত হচ্ছে 64। তাহলে এইটা যেন পরিষ্কার থাকে, এই দুটি লাইন যেন কনসেপ্ট একদম ক্লিয়ার থাকে, ভেরি ইম্পর্টেন্ট। হায়ার স্টাডিজ করবে যখন খুব কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এই যে ফর্মুলা একদম ইজি, এন ফর মোল, মোল ইকুয়াল টু W/M, ওয়েট বাই মলিকুলার ওয়েট। শর্টে এইভাবে মনে রাখবো, ওয়েট বাই মলিকুলার ওয়েট। ঠিক আছে? তো এবার আমরা মোলের দু একটা উদাহরণ দেখি, নইলে মোলটা ক্লিয়ার হবে না। তো মোলটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, ছোটো ছোটো এক্সাম্পল। আচ্ছা, 32 গ্রাম SO2 ইকুয়াল টু কত মোল SO2? বোঝা আমাদের কিন্তু কমপ্লিট। আমরা এবার ফটাফট অঙ্কে লাগতে পারে আমরা কি করে গ্রাম থেকে মোলে যাব, মোল থেকে গ্রামে আসব, এই দুটো ক্লিয়ার রাখতে হবে। গ্রাম থেকে মোল, মোল থেকে গ্রাম। ঠিক আছে? তো প্রথমেই ফর্মুলাটা আমি লিখে ফেললাম। এই ফর্মুলাটা পুরো মাথায় থাকবে আমাদের। ফর্মুলা দিয়ে আমি গ্রাম থেকে মোল, মোল থেকে গ্রাম ইজিলি মুভ করতে পারবো এই ছোট্ট ফর্মুলাটির দ্বারা। আচ্ছা, তাহলে কি বলেছে এখানে? আমাদের গ্রাম দিয়ে দিয়েছে, মানে আমাদের কোনটা দিয়ে দিয়েছে? ডব্লিউ দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো ডব্লিউর জায়গায় আমি ডব্লিউর মানটা বসালাম 32। আচ্ছা, SO2 এর এমটা কি বলেছি? এমটা হচ্ছে মলিকুলার ওয়েট, মানে আণবিক ভর, মলিকুলার ওয়েট অফ SO2। SO2 এর আণবিক ভর এই মাত্র বার করা শিখিয়েছি। S কত 32 প্লাস O2 কটা অক্সিজেন আছে? দুটো, তাহলে 2 × 16 ইকুয়াল টু কত? 64। ঠিক আছে? তাহলে SO2 এর আণবিক ভর, এমটা হচ্ছে মলিকুলার ওয়েট ইংরাজিতে, বাংলায় হচ্ছে আণবিক ভর। কার আণবিক ভর? যার মোল বা যার গ্রাম থেকে মোল বার করতে দিয়েছে তার আণবিক ভর, সেটা আমার সব সময় নোন, কিছু মুখস্থ রাখবে। তাহলে কত হলো? 64।
তাহলে কত বের হলো মোল, কত বেরিয়েছে, হাফ মোল। ওকে, তো কী জিনিসটা দাঁড়ালো, জিনিসটা দাঁড়ালো 32 গ্রাম SO2 ইকুয়াল টু হাফ মোল SO2। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা খুব ইজিলি দেখালাম কি করে আমরা গ্রাম থেকে মোলে যাব। আচ্ছা, এবার আমরা একটু উল্টো যাই, আমরা মোল থেকে গ্রামে যাব। খুব সোজা, বুঝে নাও। 0.5 মোল CO2 ইকুয়াল টু কত গ্রাম CO2। ঠিক আছে, আমরা জানি যে 9 এগুলো পড়েছো, তবু একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। আমার মাথায় কিন্তু একটাই ফর্মুলা সব সময় থাকবে, কোনো জটিলভাবে ভাবার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো কি দিয়েছে, 0.5 মোল CO2 ইকুয়াল টু কত গ্রাম CO2, মানে আমার কোনটা বার করতে দিয়েছে, গ্রামে প্রকাশিত ওজনটা বার করতে দিয়েছে, গ্রামে প্রকাশিত ওজনটা বার করতে দিয়েছে। তো আমরা কী করব, আচ্ছা এটার মান বলে দিয়েছে কোনটা, মোলটা কত বলে দিয়েছে 0.5, তাহলে আমি মান পুট করি 0.5 ইকুয়াল টু W বাই, আচ্ছা CO2-র ক্ষেত্রে তোমরা বার করে নেবে, একটু আগে বার করে দেখিয়েছি। CO2-র মলিকুলার ওয়েট হচ্ছে, আণবিক ভর হচ্ছে 44, তাহলে W ইকুয়াল টু 0.5 ইন্টু 44 ইকুয়াল টু কত হবে, 22 গ্রাম। হয়ে গেল। তাহলে খুব ইজিলি আমরা মোল থেকে গ্রাম, গ্রাম থেকে মোল ইজিলি মুভ করতে পারবো কেবলমাত্র একটা ছোট্ট ফর্মুলার সাহায্যে। কোনটা কি ক্লিয়ার রাখতে হবে। আবার রিপিট করছি, যদি মোল বলে দেয় তাহলে মোলের জায়গায় বসাবো, ডব্লুটা বার করব, কারণ এইটার মান কিন্তু সচরাচর বার করতে দেবে না, কারণ এইটার মান আমাদের জানা। যে যৌগই বলবে তার আমরা এমটা বার করে ফেলতে পারবো, যদি এগুলো একটু মনে রাখতে পারি বা পরীক্ষায় যদি দিয়ে দেয়, দিয়ে দেবে নাই ধরে নিই। কিছু কিছু যৌগ একটু মুখস্থ রাখাই ভালো। CO2 44, H2O 18, মিথেন 12 আর 4 16, SO2 64, এই টাইপের যা যা দেবে আমরা করতে পারবো। যেমন যদি আমার এইটা লাগে O2, তাহলে 16 দুগুণে কত, 32। ক্লিয়ার? তো তাহলে আমরা গ্রাম থেকে মোল এবং মোল থেকে গ্রাম এই জায়গা অবধি ক্লিয়ার হলো। তো এবার আমরা আস্তে আস্তে 10-এর দিকে প্রবেশ করছি। মোলটা কিন্তু লাগবে, এটা ভেবো না 9-এ করেছি এখানে আমার লাগবে না, লাগবে কিন্তু, শর্ট কোশ্চেন বা এই জাতীয় জিনিস দেয়া থাকে। তো এবার আমরা গ্যাসের চ্যাপ্টারের একটা জিনিস, বা এটা তোমরা ক্লাস 9-এও পড়েছো, যে অঙ্কে লাগবে, অঙ্কে কিন্তু ঢুকছি আমরা, অ্যাভোগাড্রো সংখ্যার মান মুখস্থ রাখতে হবে 6.022 ইন্টু 10⁻23, ক্লাস 9-এ ছিল, মুখস্থ রাখতে হবে। তো এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তো এবার আমরা আসছি এক মোল পরিমাণ কোনো একটা পদার্থ আছে, সে জল হতে পারে, CO2 হতে পারে, গ্যাস হতে পারে, কঠিন হতে পারে, 1 মোল পরিমাণ কোনো একটা পদার্থ আছে। ঠিক আছে, আচ্ছা দেখো দুটো জিনিস এক কিনা খেয়াল করো, 1 মোল পরিমাণ কোনো পদার্থ যা, আর এই দুটো একই কিনা খেয়াল করো। হতে পারে বুঝতে অসুবিধা, আমি একবার বোঝানোর চেষ্টা করছি। 1 মোল পরিমাণ পদার্থ, দেখো তোমার যদি বলে 1 মোল CO2, 1 মোল CO2 মানে কি, একটু আগে ভর বার করেছি প্রথম দিকে, 1 মোল CO2 মানে 1 মোল CO2 মানে 44 গ্রাম CO2। ঠিক আছে, তো এটা আমি একটু আগে যে অঙ্ক করালাম তার মাধ্যমেও তোমরা কিন্তু ইজিলি তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। N ইকুয়াল টু কী করিয়েছি, W/M, তাই করেছি তো। আচ্ছা যদি Nটা 1 হয়, Nটা যদি 1 হয় তাহলে কী হচ্ছে দেখো, W কার সমান হয়ে যাচ্ছে, M এর সমান হয়ে যাচ্ছে।
যদি n মানে 1 মোল যদি হয়, যদি 1 মোল কোনো পরিমাণ হয়, তাহলে ডব্লিউটা তার ভরটা কার সমান হয়ে যাচ্ছে? তার আণবিক ভরের সমান হয়ে যাচ্ছে। তার মানে 1 মোল পরিমাণ যদি পদার্থটা বোঝায়, তার ভর কত হয়ে যাচ্ছে? সেই পদার্থের গ্রাম আণবিক ভর, তার ভরটা ওয়েটটা কত হয়ে যাচ্ছে? গ্রাম আণবিক ভরের সমান হয়ে যাচ্ছে। তার মানে 1 মোল পদার্থও যা এবং সেই পদার্থের গ্রাম আণবিক ভর একই ব্যাপার। তাহলে 1 মোল CO2 মানে 44 গ্রাম CO2, 1 মোল জল মানে 18 গ্রাম জল, এগুলো সব একই ব্যাপার। মানে 1 মোলটাই হচ্ছে তার মোলার ভর, মোলার ভর মানেই তার আণবিক ভর। তুমি 1 মোল দিয়ে মনে রাখলেও তোমরা হবে, কারণ আমরা মোল থেকে গ্রামে খুব সহজেই যেতে শিখে গেছি। আচ্ছা, এর দুটো জিনিস আমাদের অঙ্কে খুব খুব কাজে লাগবে, যেটা হয়তো 9-এ লেগেছিল, জানি না অতটা গুরুত্ব দিয়ে করা হয়েছে কিনা, কিন্তু এখানে কিন্তু লাগবেই। তাহলে 1 মোল পরিমাণ, ভালো করে বুঝে নাও, 1 মোল পরিমাণ যে কোনো পদার্থের মধ্যে, সেটা জল হতে পারে, CO2 হতে পারে, যে কোনো, তাহলে 1 মোল পরিমাণ যে কোনো পদার্থের এসটিপিতে আয়তন কত হবে? 22.4 লিটার। বা 1 মোল পরিমাণ যে কোনো পদার্থের অণুর সংখ্যা কত হবে? 6.022 × 10⁻23। বোঝা গেছে? এবার একটু আগে এটাও বললাম যে 1 মোল পরিমাণ যে কোনো পদার্থ যা, মানে তার মোল, 1 মোলের ভর সবসময় এইটা হয়, তার যেটা আণবিক ভর। 1 মোল পরিমাণ পদার্থ যা, সেই পদার্থের গ্রাম আণবিক ভর একই ব্যাপার, একটু আগেই দেখালাম। মানে তুমি যদি, আমরা যদি এখানে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, এক্সাম্পল পরিষ্কার হবে আরও, যত এক্সাম্পলের মাধ্যমে পড়বো তত ক্লিয়ার হবে। আমি যদি বলি 1 মোল CO2, বা আমি লিখলাম 44 গ্রাম CO2, দুটোই তো একই। 1 মোল CO2ও যা, 44 গ্রাম CO2ও তাই। তার মানে 1 মোল CO2তে এসটিপিতে আয়তন কত হবে? 22.4 লিটার। 1 মোল CO2তেও এসটিপিতে 22.4 লিটার আয়তন হবে, বা 44 গ্রাম CO2রও এসটিপিতে 22.4 লিটার আয়তন হবে। তেমনি 1 মোল CO2তেও অণুর সংখ্যা থাকবে 6.022 × 10⁻23, তেমনি 44 গ্রাম CO2তেও, কারণ এই দুটো তো ইকুয়াল, একই। 1 মোল CO2 মানে 44 গ্রাম CO2। তো বোঝা গেছে? তাহলে আমরা কী বললাম? যে 1 মোল যে কোনো পদার্থে এসটিপিতে আয়তন হবে 22.4 লিটার, বা 1 মোল যে কোনো পদার্থের অণুর সংখ্যা হবে 6.022 × 10⁻23। বোঝা গেছে? তো আশা করি আজকে আমাদের ক্লাস 8-এর অণুপরমাণুর কনসেপ্ট, 9-এর মোলের ধারণা, এবং মোলের ধারণা থেকে যে রাসায়নিক গণনায় অঙ্কে যাওয়ার আগে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রইলাম, সেই জায়গায় অঙ্কে প্রবেশ করার আগে আমাদের সেই জায়গাটা ভালো করে কী করতে হবে? রেডি করে নিতে হবে একদম। তো আমি একটা দুটো অঙ্ক করিয়ে তোমাদের বলবো বাড়িতে এই সংক্রান্ত অঙ্কগুলির দিকে একটু নজর রাখতে। নেক্সট দিন আমরা এই অঙ্ক থেকে চলে যাব সরাসরি একদম রাসায়নিক গণনার অঙ্কে, যেখানে কিন্তু আজকের এই পড়ানোর জায়গাগুলো কাজে লাগবে। ঠিক আছে? তো পরের দিন একটু তুলনামূলক হার্ডার অঙ্কে যাব। তো যদি বলে এসটিপিতে 22 গ্রাম CO2 এর আয়তন কত? একটু আগে দেখিয়েছি। 1 মোল CO2 মানে কত? 44 গ্রাম CO2। ঠিক আছে?
তো এসটিপিতে 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার। তাহলে এসটিপিতে 22 গ্রাম CO2 এর আয়তন ইন্টু 22 ডিভাইডেড বাই 44 ইকুয়াল টু 11.2 লিটার। ক্লিয়ার? এটা গেল আয়তন, আয়তন বার করা। এছাড়া আমাদের কি দিতে পারে, অণুর সংখ্যা বার করা দিতে পারে। তো এটা তোমরা বাড়িতে, আমি এইটা করালাম, এসটিপিতে 22 গ্রাম CO2 এর আয়তন বার করা করালাম, তোমরা বাড়িতে করবে। অণুর সংখ্যা কত এসটিপিতে দিতেও পারে, এমনিও দিতে পারে, অসুবিধা নেই কিছু। অণুর সংখ্যা কত 22 গ্রাম CO2, তাহলে কি করব, 1 মোল CO2 সমান 44 গ্রাম CO2, তাহলে 44 গ্রাম CO2 অণুর সংখ্যা 6.022 × 10⁻23, তাহলে 22 গ্রামের অণুর সংখ্যা কত। তাহলে এই সংক্রান্ত তোমাদের যে কোনো বই, টেক্সট বুক হোক, সহায়িকা হোক, যে কোনো বই থেকে এই মোলের অঙ্ক, আয়তন বার করা, অণুর সংখ্যা বার করা, এই জাতীয় অঙ্কগুলো তোমরা পরিষ্কার ক্লিয়ার করে রাখবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে, তারপর তোমরা যদি তাতেও কোনো অসুবিধার মধ্যে থাকো, এই মানে এই যে আজকে যে টাইপের অঙ্কটুকু করালাম, এখনও রাসায়নিক গণনার ডাইরেক্ট অঙ্কে ঢুকিনি, এই যে অণুর সংখ্যা বার করা বা আয়তন বার করার যদি কোনো অঙ্ক তোমাদের আটকায়, সেটি কমেন্ট বক্সে তোমরা এসে এই চ্যানেলে কমেন্ট বক্সে লিখতে পারো। আর অতি অবশ্যই যদি ক্লাসটি পছন্দ হয় তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ভবিষ্যতে মাধ্যমিকের জন্য আমরা বেশ কিছু ভিডিও এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি এত অবধি থাক।